ঝিমিয়ে পড়া মরা বিকেলের সূর্যরশ্মির আলো ছটা নিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালা রাস্তাতেও শেষ বিকেলে ছায়া পড়ছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরার ঢল। সরাসরি উইন্ড মিলগুলো এখনো স্বীয় গতিতে ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে। খানিক বাদে বাদেই মেঘের কুড়কুড়ানি ভেসে আসছে সেথা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিটেন জানলা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ি স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পেছনে বসে ব্যাক সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সে তখন থেকেই একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাঁকারি দিয়ে শুধালো, ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলো না আর, শুধু ছোট্ট করে উত্তর দিল। ঠিক আছি। যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণও জানে কৃতিক ঠিক নেই। এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও নয়। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সবকিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোটা মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয় সেটাই করলো। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাইভিংয়ে মন দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ রেখে অরুর মুখটা সরানো যাচ্ছে না মানুষপট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খাঁ খাঁ করছে। কৃতিক বরাবরই উগ্র মেজাজি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে অমন করে একা ছেড়ে আসতে মন সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে করতে লাগলো কাল ভোরে ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যোদয়ের সময় কতজন নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের পর অরুষ বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরের সফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গাল ফুলিয়ে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত, কেঁদে কেটে লাল বর্ণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরুর ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণ ভাবতে ভাবতেই আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্ত অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করে কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপর অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কর্তৃত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের টোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তোলে ক্রন্দনরত অরুর ফোঁপানোর আওয়াজ। ওর কাছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে চট করে উঠে বসল কৃতিক। ঘুম জড়ানো কণ্ঠে অবুজের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করলো অরুকে। কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চা সম। একমাত্র কৃতিক আর ওর আপার সামনে ওর বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতো ফ্যাঁচ পেঁচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতোও নেই। কোনো মতে নরম চাদরটাকে শরীরে পেঁচিয়ে অরু অস্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে পড়ল। আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুকু কষ্ট দেবেন না, সব সময় জেন্টাল হয়ে থাকবেন। অথচ আজকে দেখুন, আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো। বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে? অরু দাঁত কট মুটিয়ে বলল, চুপ করুন, বেহায়ার লোক। এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তখনই আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতেও এসবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারলো না বেচারি। পা দুটো অবশ্যই থাকার দরুন কমফোর্টার সহ ধপ করে বসে পড়লো মেঝেতে। অরুর এহেন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করলো কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকিটনে হেসে হেসে বলে, আগেই বলেছিলাম তোকে, ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠের ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার।
ওর এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে যায় অরু। শুষ্ক ঢোক গিলে শুধায়। কি হয়েছে আপনার? কি? অরুকে বিছানায় ছুড়ে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে। বেবি, from now on, I won't be gentle anymore. Be a good girl, okay? অরু হকচকিয়ে উঠে বলল। কি? অরুর আশ্চর্যের সীমানা তঙ্গে নিয়ে ছোটের কোণে একটা পুরো হাসি ঝুলিয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ডকাপ বের করতে করতে কৃতিক বলল। ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে। রিসোর্ট থেকে বাড়ি ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফলমাল গেট আপে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ কয়েকদিন ভার্সিটিতে যেতে পারেনিও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতে এই সময় কাটিয়েছে। আর আজ হুট করেই ডিপার্টমেন্টে প্রফেসরদের মিটিংয়ের জরুরি তরফ পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে দ্রুত বাড়ি ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়েই। সেই যে রিসর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনো সেভাবেই বসে আছে। অরুর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতেই দেখতেই অরুর চোখ আটকে গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু কালারের ফুল স্লিভস হাতার বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলে আছে ল্যাপটপ ব্যাগ। আজ অনেকদিন পর ক্লিন সেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক পলক পরক করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথা চড়ে বসলো অরুর। তৎক্ষণাৎ মুখ ঝামটি দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়ালো ওর। দয়া মায়াহীন নির্দয় পাষাণ সাইকো বদমাশ লোক। অরুর এত অভিযোগ আর গালাগাল বোধহয় কৃতিক শুনেও শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টকাশ করে একটা গভীর চুমু খেয়ে নির্লিপ্ত কণ্ঠে শুধালো। ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোয়াল শক্ত করে বলল। ইগনোর করা আমার পছন্দ নয় অরু। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ ফলাতে নিজের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না আর, কখনোই না। অরু এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল। আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল। তুই আমার সম্পত্তি বেবি, তোর সব কিছু আমার জন্য বিলং করে। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, তত তাড়াতাড়ি তোর কাছেও সব কিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে গটগটিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওর শরীরটা সত্যি সত্যি ভালো নেই। সকাল থেকেই জ্বর জ্বর ভাব, শরীর ম্যাচ ম্যাচ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটাও বড্ড জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবারের ওষুধ খেয়ে হলরুমেই চাদর টেনে ঘুমিয়ে পড়ে অরু। একটা দুঃস্বপ্নের মাঝপথেই আটকে দিয়ে অরুর যখন হুট করে ঘুম ছুটে যায়, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অজ্ঞতায় ধরফরিয়ে শোয়া ছেড়ে উঠে বসলো অরু। ঠান্ডার মতো শরীরটা ঘামে ভিজে জপজপ করছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে ফেলল। চারিদিকে চোখ বোলালো অরু। রুমটা অন্ধকারে ছেয়ে আছে। হয়তো কৃতিক এখনো ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ছানা দোড়া। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসে আগের থেকে বেশ নাদুস নুদুস হয়েছে সে। এই বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল টকপকে ডোরাকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল অরু। মনে মনে ভেবেছিল, সবাই মিথ্যে বলে, আমার জায়ান কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরার নরমচরণ লক্ষ্য করার পরে কয়েকবার নাক টেনে ভেতরের অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল অরু। অতবার ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হলরুমে। এখন সত্যি শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও পুরপুরে। অজ্ঞতায় ডোরাকে কোলে নিয়ে অরু গিয়ে বসলো টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না অরু। কি করেই বা দেবে? আরেকজন আর হাজার রকমের মুড সুইং মেটাতে মেটাতে ওর ছোট্ট জীবনটা ফালাফালা। কখনো বিরক্ত হবে তো কখনো আদর করবে, কখনো চড়িয়ে গাল লাল করে দেবে, তো কখনো নিজেই
সেখানে মলম ঘষবে? কি মুশকিল। রিমোট দিয়ে এক এক করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে অরু। কোনো কিছুই ভাল লাগছে না। বিদেশি চ্যানেলের ছাতার মাথায় কিছুই বোঝার জো নেই। ওদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই। অরু যখন টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফেরে কৃতিক। হলরুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি দিয়ে গিয়ে উপরে গিয়ে গলা উঁচিয়ে ডাকতে শুরু করে অরুকে। অরু, অরু, ডাকছি, আমি রুমে আয়। সকালের রাগে এখনো ভাটি পড়েনি অরুণ, তার উপর এখন আবার উদভ্রান্তের মতো রাগি রাগি গলায় ডাকছে কৃতিক। কৃতিক চোখের সামনে পড়লে সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জা আর অভিমান দুটোই তত্তরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওই জন্যই হয়তো অরু আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ খাপটি মেরে বসে রইল কাউচের উপর। ওদিকে অরু রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফুসফুস করে উঠে তীক্ষ্ণ গলায় পড়ল। অরুর বাচ্চা, রুমে আয়, নয়তো আমি একবার নিচে এলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালে কথা ভুলে গেছিস? না, অরু এবারও এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক একটু তো কোলে নিয়ে আদরই করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না। তা উপরে এলো না ওই ছলনাময়ী পিচ্ছি অরু। কৃতিক বিরক্ত হয়ে পায়ের জুতো জোড়া দুটোকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তরতর করে নিচে নেমে এলো। কৃতিক যখন শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগে মেগে অরুকে কিছু বলবে, তার আগেই ওর চোখ গেল চলন্ত টিভির দিকে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। অরু ছলো ছলো চোখে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে অরু বলে ওঠে, কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকের ওনারা করা প্রতিটা শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সব কিছুর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনও চেহারার বার্ধক্যের চিহ্নটুকু অবধি নেই, অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজ কি বলছে এইসব? ওনার নাকি 2 সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকেই দেখে এলাম, তাহলে আর একজন কোথায়? অরুর কথা কৃতিকের কানে আদৌ পৌঁছেছে কিনা তার হদিশ নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নিচে নেমে এসেছিল সেইভাবেই উপরে উঠে গেল। কৃতিক চলে যেতেই অরুর ভ্রম কাটে। কোনরূপ বাক্য আদান প্রদান না করেই কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতেই অরু নিজেও ট্রাকে রেখে কৃতিককে অনুসরণ করে উপরের রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে অরু দেখতে পায় দক্ষিণ দিকের যে কাঁচের দেওয়ালটা আছে সেদিকেই মুখ করে দুপকেটে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর মনে অজানা এক আতঙ্ক খচখচ করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময়ে হতবিহ্বল হয়ে প্রশ্নটা ছুঁড়েই ফেলল ও। কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজিওকে ব্যক্তিগতভাবে চেনেন? আহত গলায় উল্টো শুধালো কৃতিক। আমার নাম কি, অরু? অরু ঠোঁট উল্টে অস্ফুটে জবাব দিল। আপনার নাম তো জায়ান কৃতিক। কথা শেষ করার আগেই কিছু একটা আজ করতে পেরে থেমে গেল অরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছানা বড়া হলো অরু। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে অরু বলল, তার মানে আপনি কিয়ারার রোজারিওর বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই অজান্তে মুখের উপর 2 হাত দিয়ে অরু বলে ওঠে, আপনি ঠিক আছেন? কৃতিক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপর বসে অরুকে নিজের কাছে টেনে এনে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো অরু ছোট্ট পেটে। ওর এমন কাতর ব্যথাতুর স্পর্শে জমে গেল অরু। যে মানুষটা সবসময় অরুকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে, সে কিনা আজ হুট করে অরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে, যেভাবেই থাকুক না কেন মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুকেতেও অন্তত জীবিত ছিল। আর আজ সেই বিনে সুতোর বাঁধনটাও ছিন্ন হলো। কৃতিকের কষ্ট পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেন বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই অরু। ও তো কেবল নিজের ছোট্ট 2 হাতে কৃতিকের পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী দীর্ঘ নিঃশ্বাসের আদান প্রদানের কতটা সময় যে অতিবাহিত হয়েছিল জানা নেই অরু। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ভাইব্রেট হয় তখনই ওর ভ্রম ছুটে যায় অরু। ও কৃতিককে বুকের মধ্যে আগলে রেখেই এক হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকে প্রত্যয় বলে, ভাইকে লস অ্যাঞ্জেলাস যেতে হবে, ওনার মায়ের শেষ কাজ ওখানেই সম্পন্ন হবে। অরু মিনমিনিয়ে বলল, ওনার মাকে ওনাকে একবারও দেখতে চাইনি? জবাবে প্রত্যয় বলে,
শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়ে ছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছে করেই নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বহু বছর আগেই। তাই শেষ ইচ্ছে আর পূরণ হয়নি ওনার। অরু কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু কেটে বসে ওর গাল দুটো দু হাতের আজলায় ভরে শুধালো। আমার শাশুড়ি মাকে সবসময় টিভিতে দেখাতো, আগে বলেননি কেন? কৃতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর পানে। অরু এবার পুনরায় বলল। শেষকৃত্যের জন্য আপনি কাল এলেই যাচ্ছেন, তাই তো? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু বলে। তাহলে এই সুযোগে আমি একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সব কিছু মেনে নেবে, দেখবেন। আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সব কিছুই স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া, এলিশা আপুর সাথে সুযোগ পেলেই ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে, আমি কথা দিচ্ছি। এ জীবনে আর কোনো দিনও একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজনে আলাদা হব। এটাই শেষবার। অরুর প্রতিশ্রুতির পালা শেষ হলে কৃতিক পুনরায় অরুকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত গলায় বলে। একটা সত্যি কথা বলি, পুরো দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই অরু। তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টাও ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাতরাই আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন অরু, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গরণ, আমার ভাঙন, আমার জীবন, আমার মরণ, সব কিছু তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করিস, সেদিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজের হাতে লিখবো জান। গাড়িতে বসে বসেই কালকে অরুকে বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতেই আজ আবারও একবার আওড়ালো কৃতিক। রিপিট, আমার থেকে দূরে গেলে তোর জীবনে কালবৈশাখী ঝড় তুলে ছাড়বো আমি। পরন্ত বিকেলে সাইক্লিং করে মাত্র ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামলো অর্ণব আর ইলিসা। অর্ণব বরাবরই ম্যাকবুক, কম্পিউটার, কিবোর্ড এসব নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আজকাল এলিসার পাল্লায় পড়ে প্রায়শই বিকেলের দিকে সাইকেল নিয়ে কিংবা হেঁটে বের হতে হয় ওকে। এলিসা আবার সম্পূর্ণ ভিন্নধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল, দৌড়ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবে শীর্ষ অবস্থান ওর। দুই মেরুর এই দুই প্রেমিক যুগলের মিলেমিশে থাকাটাও বেশ কষ্টসাধ্য। তবুও এলিসাকে বসে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে অর্ণব। মনে মনে ভাবে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না। কিন্তু এই বদ মেজাজি উড়নচণ্ডী মেয়েটার একটা দফা করতেই হবে এবার। এলিসা সাইকেলের চেনে চোখ বোলাতে বোলাতে শুধালো। কি ভাবছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে আশপাশটা পরখ করতে করতে চট করে বলে ওঠে। দেখলি ওইখানে একটা চার্চ। এলিসা এক নজর সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তো তো মানে চল গিয়ে ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। উপরে উপরে এলিসাকে পটালেও মনে মনে অর্ণব ভাবে, বরজাত মহিলা, একবার চার্চে চল। ফাদারের কাছ থেকে বশীকরণ পানি পোড়া এনে যদি না খাইয়েছি তোকে, তবে আমার নামও অর্ণব সায়ন না। অর্ণবের কথা এলিসা কিছু একটা ভাবলো, তারপর না সূচক মাথা নাড়িয়ে বলল, না, যাব না, সন্ধ্যা হয়ে আসছে, চল ফিরে যাই। অর্ণব তৎক্ষণাৎ নিজের সাইকেলটা ফেলে দিয়ে এগিয়ে এসে এলিসার বাহু আঁকড়ে ধরে বলল, এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানি তো ব্যাপার। অর্ণবের এহেন আজাহারিতে অপারগ এলিসা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, চল। অর্ণব খুশি মনে এলিসাকে ধরে নিয়ে চার্চের দিকে এগিয়েই যাচ্ছিল। তখনই কোথা থেকে যেন হাবাতে হাবাতে উদয় হলো সায়র। সায়রকে দেখা মাত্রই বিরক্তিতে চিরবিরিয়ে উঠে অর্ণব বলে, শালা বিরিয়ানির অ্যালার্জি, আসার টাইম পেলি না। সায়র কথা বলার ফুসরত পাচ্ছে না, এখনো হাঁপাচ্ছে। তা দেখে এলিসা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর অর্ণব, আগে ওকে শ্বাস করার সুযোগ দে। অর্ণব থমথমে গলায় বলল। বেশ অনেকক্ষণ ধরে পানি পান করে খানিকটা শান্ত হয়ে অর্ণবের উদ্দেশ্যে সায়র বলে, যে কি তোর প্রেমের 12টা বাজলো বলে দোস্ত। অর্ণব ভুকুঞ্চিত করে বলল,
কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম? অরুর বাসার সামনে থেকে এতটুকুই দায়িত্ব পালন করতে পারিস না? ম্যানারলেস কথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি অরুদের অ্যাপার্টমেন্টে অন্য ভাড়াটিয়া উঠেছে, অরুরা নেই। অর্ণব বড় বড় চোখ করে বলল। নেই মানে? হুট করেই কথাই গেল অরুরা। সায়রের কথায় অর্ণবের গলা শুকিয়ে এসেছে। এলিসা অর্ণবের ভয়ার্থ চাহনি দেখে আগ বাড়িয়ে সায়রকে শুধালো। আজ প্রায় 10 দিন হতে চললো, যে কে এখনো এলে থেকে ফেরেনি। সায়র না সূচক মাথা নাড়িয়ে বলল। ওর মায়ের কিছু উইট ছিল, সেগুলো ও আর ওর ভাই মিলে পূরণ করতে করতেই শুনেছি টাইম লেগেছে। তবে আজ কিংবা কালকের মধ্যে তো ফিরে আসার কথা। সায়রের কথায় এলিসার কপালেও এবার চিন্তার ভাঁজ পড়ল। ও একটা ভয়ার্থ শুষ্ক ঢোক গিলে পেছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকিয়ে বুকে কুশ রেখে বিড়বিড়িয়ে পড়ল। আই উইশ এভরিথিং উইল বি ভেরি ফাইন, আমেন। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কারো সেই পিছুটা, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাচ নামিয়ে সেই তখন থেকেই নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক, যার দরুন গাড়িটা থেমে যাওয়া সত্ত্বেও প্রত্যয়কে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করল না ও, বরং মসৃণ চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গদিতে পা তুলে বসে দু ঠোঁটের ফাঁক দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা একটা নাম্বারে। কৃতিক কলে ব্যস্ত। এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ 13 দিনের মাথায় লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে ওরা। কৃতিকের মা বড় পর্দার সাবেক তারকা, সে হিসেবে অনেক বেশি দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। এছাড়াও বেশ কিছু ইন্টারভিউ তো ছিল। কিয়ারা রোজারিওর দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো অতটা বড় নয়। একসাথে অনেকগুলো ধকলের ফলস্বরূপ পরিস্থিতিটাই বদলে গিয়েছে তখন। অজ্ঞতায় ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল কৃতিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকুর অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকোতে ফিরে সবার আগে অরুকে নেওয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে এসে গাড়ি থামাতে নির্দেশ করে কৃতিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃতিক আর অরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপর প্রতিদিন ফোনে কথা হলেও মায়ের ভয়ে তটস্থ অনু সামনাসামনি দেখা করার সাহস করে উঠতে পারেনি। আর তাছাড়া গত 13 দিন ধরে তো ফোনের যোগাযোগটুকুও পুরোদমে বন্ধ। ওই জন্যই তো বহুদিনের দূরত্ব প্রত্যয়ের হৃদয়টাও যে পুড়ছে খুব। দিনের আলোকে পায়ে মারিয়ে সন্ধ্যা নেমেছে এই তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের সোনালি আবিরের ছটা। গোধূলির সন্ধ্যায় তীব্র হাওয়া দিচ্ছে প্রকৃতি, যার দরুন ভবনের পাশে টাঙানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের এক ফালি পতাকাটা পথ পথ করে উঠছে। সেই সাথে উঠছে প্রত্যয়ের কপাল ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। নতুন করে টাঙানো পতাকাটাকে এক নজর পরখ করে তড়াক গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা 2 তলা ছাড়িয়ে নজরবন্দি হলো 3 তলার অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টটায়। ভর সন্ধ্যা বেলাতেও সেখানে নিকষ কালো অন্ধকার বিরাজমান। কোনো রুমেই এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনের এই একটা অ্যাপার্টমেন্টেরই এই হাল দেখে বিস্ময়ে বিমূর্ত হলো প্রত্যয়ের হাসি হাসি মুখখানা। অনুর রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্ফুটেই বিড়বিড়ালো প্রত্যয়। ব্যাপারটা কি? অনু তো সবসময় ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়, তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে। কৃতিকের দ্রুত পায়চারিটা বাজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ার মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন আর
হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃতিক। চেহারায় তার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ, দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতা। জিদের তোপে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছে ও। ক্রমশই একই নাম্বারে ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে ওঠে কৃতিকের। এদিক থেকে ওদিকে বাইঞ্জারি করতে করতেই বলে ওঠে, রো জান বাচ্চা, আমার প্লিজ ফোনটা তুল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার। অথচ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছাড়িস আমাকে। এত কেন নির্দয় তুই? কৃতিকের বেপরোয়া আর উতভ্রান্ত ভঙ্গিমা নজরে এলে প্রত্যয় এগিয়ে এসে শুধালো। এনি প্রবলেম ভাই? কৃতিক সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে তিনতলার দিকে এক ঝলক তাকিয়ে ভরাট করায় বলল, অনুকে কল দাও প্রত্যয়, আমার বদমাস বউটা কল তুলছে না। কৃতিকের কথা শুনে প্রত্যয়ের ভেতরটা ধক করে উঠল আচমকা ও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকেই কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকেই কল দিয়ে যাচ্ছি, ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালে হয়ে উঠল কিছুটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল তিনতলার টানা বারান্দায়। তিমিরে ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকাতেই চট করে কৃতিকের সুকৌশলী মস্তিষ্কটা খারাপ কোনো কিছুর পূর্বাভাস অনুভব করলো। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুঠিবদ্ধ হয়ে উঠল ওর। ছুরির ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক হুকুমের স্বরে বলল, প্রত্যয় উপরে যাও। ভিতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিচ্ছু দেখার দরকার নেই। সুজাগি ওরুকে টানতে টানতে নিচে নিয়ে এসো। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেল ও। কৃতিকের মন বলছে অরু উপরে নেই। অরু যদি উপরেই থাকতো তবে তা ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যই শেষ সন্দেহটুকুও হঠাৎই প্রত্যয়কে পাঠানো। প্রত্যয় চলে গেল। কৃতিক গাড়ির টিকিতে হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ের লেলিহান। একটা মেয়ের জন্য আর কত? আগে তাও শারীরিক মানসিক দুটোরই দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। অরুর শরীরের প্রতিটা খাজে খাজে কৃতিকের তীব্র ভালোবাসার স্পর্শ জড়ানো, সেই সাথে হৃদয়ে উপচানো মায়া তো আছেই। এখন কি করবে কৃতিক? পেয়ে হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক। অরু কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে অরুকে খুব কাছ থেকে অনুভব করতে করতেই অস্পষ্ট আওয়াজে ভেসে এলো কৃতিকের গলা থেকে, আই সোয়ার ওরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট ক্যামেরা অ্যাকশন। ডিরেক্টর রিচার্ডের মুখ থেকে শব্দ কখানা বের হতেই লাইটের সামনে দাঁড়িয়ে একের পর এক সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। শেষ রাতে শুট চলছে, সামনের সামার ফেস্টিভ্যাল। বছরের শুরুর দিকে এই সময় এসে ফটোশুটের কাজে বেশ ব্যস্ত সময় পার করে সায়র। রোগা পাতলার লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারা আর আত্মবিশ্বাসী র্যাম্প ওয়ার্কের তরুণী গুচ্চি, লুইস ভুইটন, নাইক, ক্যালভিন ক্লাইনের মতো পৃথিবীর সেরা নামি দামি প্রায় অনেকগুলোর ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব রয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর প্রতিপত্তির বাইরে গিয়ে না পাওয়ার তালিকাটাও বৃহত্তর। আর এখন এই সময় এসে সবচেয়ে ওর যেটা বেশি প্রয়োজন ওর জীবনে, সেটা হলো জীবন সঙ্গী, যাকে এখনো খুঁজে পাওয়া হয়নি সায়রের। কি জানি কবে পাবে, কার নামই বা লেখা আছে ওর ভাগ্য জুড়ে। ডিরেক্টর সাহেব প্যাকআপ বলতে সাহেব দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছনে পেছনে গেল আরো দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। সায়র এগিয়ে গিয়ে চেয়ারের উপর গা ছেড়ে বসেছে, কি বসেনি তার আগেই ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তড়া করে লাফিয়ে উঠল সায়র। কি ফোনের স্ক্রিনে কৃতিকের রাগি রাগি চেহারাটা ভাসছে, তার উপরে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। কৃতিক কল দিয়েছে, তাও এই সময়। ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে সায়র বলে,
এবার কি করব, কি উত্তর দেব? কলটা কি কেটে দিব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং সেটে এসে কেলিয়ে যাবে, তখন আবার মানিজ্যতের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থাকে, চোরের মতো এপাশ ওপাশ তাকিয়ে কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গে এপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনোরূপ ফুরসত না দিয়ে ওপাশ থেকে চেঁচিয়ে উঠল কৃতিক। সায়রের বাচ্চা, আমার অরু কই? কৃতিকের কথায় ওপাশ থেকে একটা ছোট করে দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। মনে মনে বলল, জানতাম যত দোষ সায়ের ঘোষ। সায়র উত্তর দে। অর্ণবকে আমি বলে যাইনি অরুর দিকে খেয়াল রাখতে? কোথায় ওই হতচ্ছাড়া? অরুকে খুঁজে না পেলে কিন্তু এলিসাকে আমি নিজে দাঁড়িয়ে একে অনর্থ বিয়ে দিব, কথাটা বলে দিস ওকে। কৃতিক রাগে কাঁপছে, কথার টোনে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সায়র আর কোনোরূপ মস্করা কিংবা ভনিতা না করেই বলল, অরু চিনিস সেটা আরও 2 দিন আগেই জেনেছি আমরা। তোর কথা মতো খোঁজ নিয়ে গিয়েছি, জেনেছি। পরে উপায়ন্তর না পেয়ে অর্ণব অরুর বোনের ফোন নাম্বার জোগাড় করে লোকেশন ট্যাগ করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি, ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টেই। কৃতিক ক্রোধে ফ্রেটে পড়ে বলল, হাদারাম, তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভারতে কণ্ঠে বলল। তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে কোলায়নি। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে ওঠে, তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। অপর পাশে নীরবতা আজ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলার কিছুটা খাদে নামিয়ে শুধালো। অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সায়র বলল, তোর ভয়ে ফোন বন্ধ করে কোথায় যেন ঘাপটি মেরে আছে, মেবি এলিসার বাসায়। কৃতিক শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিক পিক করে কল কাটার আওয়াজ ভেসে এলো। সায়র একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। অতঃপর পরক্ষণেই কপাল জুড়ে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল ওর। আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো সায়র। কোথায় যেতে পারে অরু? একটা ক্রোধিত গর্জনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু অরু কেন, অরুর একটা চিহ্ন পর্যন্ত নেই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরির দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপেই নিজেরই অজান্তেই বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষে যাচ্ছে সেই সন্ধ্যা থেকে। মাথাটা সামান্য একটু ক্ষণিকের নিস্তার দিতে দেশলাই দিয়ে আবারও সিগারেট ধরিয়ে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাষ্পিত করতে ব্যতিগ্রস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সে খেয়াল নেই ওর। সিগারেটে পুড়ে সুন্দর ট্রাক পাউন্ড পুরুষালী ঠোঁটজোড়া এক রাতেই কেমন তামাটি রং ধারণ করেছে। শেষ রাতের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা শুকতারা তমসাচ্ছন্ন রাতে পুরো শহর ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু কৃতিকের দুচোখে। ওর ঘোর লাগা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে তো শুধু অরুর বসবাস। মেয়েটা হারিয়ে গিয়ে ঘুমাতেও দিচ্ছে না, কি আশ্চর্য। কৃতিক যখন বাইকে হেলান দিয়ে স্মোক করতে করতে হিজিবিজি ভাবছিল, তখনই হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো কিছুক্ষণ। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপুরের মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজের ব্রেথ কাজ করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শুধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কৃতিক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছি ভাই, অরুরা সান ফ্রান্সিসকোর কোথাও নেই। কৃতিক বলল, শুধু সান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএতে যে নেই সেটা আমিও জানি। থাকলে লোকেশন ট্যাগ করা যেত। অন্য কোথাও ইনফরমেশন থাকলে বলো। প্রত্যয় ঠোঁট কামড়ে বলল, ডক্টর ইয়ারডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধালো, কি বলেছেন উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি
আজ মেরি ম্যাম নিজের চিকিৎসাপত্রের সব কিছু গোছাচ্ছিলেন। এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। প্রত্যয় বাকি কথা শেষ করার আগেই কৃতিক বলল, এবার সব কিছু ক্লিয়ার করতে হয়। আজমেরি শেখ তার মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে চলে গেছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এই কাজে হেল্প করলো কে? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিকই পৌঁছাতো। তাহলে কার এত সাহস? প্রত্যয় এবার বেশি ঘাটালো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল। কিন্তু ভাই, বিডিতে ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাঁত ছিল হাসি দিয়ে বলল, আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃতিক কুঞ্জু পর্যন্ত সীমাবদ্ধ। পরক্ষণেই ভ্রু কুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলল, আচ্ছা, আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভ? প্রত্যয় না সূচক মাথা নাড়িয়ে বলল, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে, তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেদিন আপনার সাথে ঝামেলা হওয়ার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড। তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগেই আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো। ভাই আপনি? কৃতিক আরো একটা সিগারেট ধরাতে ধরাতে বলল। সময় হলে চলে যাব। ইউ শুড গো। প্রত্যয়ের কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। আহ, ফাকিং অপশন। প্রত্যয় চলে যেতেই গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাঁচ। সেই সাথে ধারালো কাছে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকিয়ে উল্টে একের পর এক ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে উঠে হিংস্র গলায় কৃতিক বলল, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়ী, নিজের সব কিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে সেরে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপলো না তোর? আমি তোর আদতে কি হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান কৃতিকের আসল চেহারাটা এবার তুইও দেখবি। কি ভেবেছিলি ইচ্ছে বলে ছেড়ে দিব? মোটেই না। জায়ান কৃতিক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার তো অনেক করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আমারও এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানে ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমের চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকোর মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে, ভাইকে কি করে বোঝাই আমার চোখেও যে আজ ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটারের দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলে না আর, উল্টে প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় হৃদয়ের শহর। সহসাই হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফোঁটা নোনা জল। তৎক্ষণাৎ শার্টের হাত আর উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতড়ে কাউকে কল লাগালো। ওপাশ থেকে কে কি বললো সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার। ইয়েস সুন, ইয়েস পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিসের মতো মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অব্দি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পদ যুগালে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে,
ভিতরে যাস না, কষ্ট হবে। ওখানে ওরও নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদ্দি গুঁড়ো মনটা গম্ভীর ধারালো গলায় বলে উঠছে। না থাকলে নেই। ওই মিথ্যেবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাতে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা, নিজের সবকিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শেষ কথাতে দম আটকে এলো কৃতিকের, চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সেই এলোমেলো অনুভূতি, অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সবকিছু এখনো জীবন্ত দুচোখের পাতায়। সেই সব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদ্দি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে অকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সেই কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা ঘষছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়, তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃশ্যপাত হলো বিড়াল ছানা ডোরাকে। আবারও সেই অনুস্মৃতি, বিরক্তিতে এবার চিরবিড়িয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতো গলায় ডোরাকে ধমকে সুরে বলল, তুই এখনো এখানে কি করছিস? যাবাক। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কে জানে, হুট করে মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানেই লেজ গুটিয়ে বসে পড়ল। তখনই কৃতিক সেদিকে এক নজর পর করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙুলের দিকে তাকিয়ে বিট বিটিয়ে বলল, অ্যাগেন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্ত কর। কোনো মতে হাত আর উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধ ভাঙা ফোনটা দিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারের মেসেজ অপশনে গিয়ে কাপা কাপা হাতে টাইপ করলো কৃতিক। আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি হার্টবিট? তোকে স্যার আমি ঠিক নেই, মোটেই ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুজে যাওয়ার আগে এতটুকু টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা নাম্বার কখনোটাই অরুর কাছে পৌঁছাবে না, আর তবুও বেপরোয়া ছন্ন ছাড়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে অরুর খবর? আচ্ছা, অরু আদৌ ঠিক আছে তো? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ছনার ছনার শব্দে পুরো অন্দরমহল কেঁপে উঠেছে কৃতিক কুঞ্জের। সেই সাথে কাচের চুরি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজা ভেদ করে ভেতরের আওয়াজ তো বাইরে আসার কথা নয়, তবুও ভেতরের থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিতারক এক একটা চিৎকারে কম্পিত হয়ে উঠেছে অনুর শরীর। ওড়না দুয়ে দু হাতে মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারোর উপস্থিতি টের পেতে বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলেছে হাতের সবগুলো ছুরি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, আরও বোন আমার, একটু শান্ত হ। আমি মামের কাছ থেকে চাবি নিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি। তবুও এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাবো আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনোদিন তোদের এই অপয়া মুখ আমি দেখাবো না, তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়ামায়াহীন পাষণ্ড পুরুষের জন্য কিনা তার এইটুকু বোন এভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোন জাদু বলেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে। ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অরুর। মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কার্তিক ভাইয়াকে তো কখনো ওর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ ওরও কি না তার জন্য এভাবে পাগলামো করছে।
আচ্ছা, কৃতিক ভাই কি আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলে ওরকে মারধর করে, তাহলে ওরও কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামো করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ার ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল, আমরাই আর শুধু দেখতে পাই না। যার জন্য রয়েছে সে ঠিকই গভীরভাবে টের পেয়েছে এই ভালোবাসা। অনুর ভাবনার ছেদ ঘটে অরুর ফোপানোর আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপাত দিয়ে না যেতে, মরে যাবো তো। তুইও তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর আকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ের কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জায়ান কৃতিক এখন সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁচিয়ে উঠল অরু। অসম্ভব তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় না ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেও না। জায়ান কৃতিককে ছাড়া আমি পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর তোর মাকেও কথাটা বলে দে, আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেকটা কৃতিক কুঞ্জ থেকে হাঁটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অরুর খুব কষ্ট হচ্ছে। ছোট্ট বোনটার এমন দুরস্থ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ। দু একটা কথা বললেও খুব বেশি বাড়াবাড়ি হবে না, সেই ভেবেই অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকায় চলে যেতে পারবে না, তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশ এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধনার মতোই নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালোই আজ করতে পারছে এখন থেকেই। অনুর ছোট্ট বোনটার উদভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মণিকোঠায় কোথায় যেন চিনচিনিয়ে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা, একজন আর একজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা কি নিছকই ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়ম কানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি মেয়েটা। এতদিনে যেমন তেমন ছিল, দেশে ফেরার পরে এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্ত সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধ হয়। তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই। রাতের বেলাতেও এইটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে এসি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্য তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরে তিনি মহলের এক কোণে একটা ছোটখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরিট রং মহল। কিছু বছর আগেও ব্যবসায়িক কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নড়াচড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই।
তাই চোখের উপর মোটা ফ্রেমের চশমা লাগিয়েছে বহু বছর আগেই। বহু বছরের অভ্যেস কিছুটা শান দিতে বসেছে তিনি আজ। আজমের ইশাক যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন অকস্মাৎ আগমনে ভ্রুকুটি করে আজমের ইশাক বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারোর রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখতে পারোনি কেন? মায়ের কথায় কোনরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, মামি কেন ওর রুমে দরজা তালা লাগিয়েছো? বলবে? তুমি কিছু বলনি? আজমের ইশাক কিছুটা আশ্চর্য হয়ে বললেন। তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরেই পুরো পরিবার শুদ্ধ এসে কৃতিককুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমের ইশাকের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি ঝুট ঝামেলায় খুব কমই থাকেন। তবে কৃতিককুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধে নেই। তারপর এখন তার বোন সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো ধিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারা সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বউয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসা। জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবেই এ বাড়ি থেকে বিদেয়ী হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমের ইশাক কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমেরি? তোমার ছোট মেয়েটা অসহ্য রকমের চেঁচামেচি করে বাড়ির মাথায় তুলে ফেলেছিল। তার উপর আন্দরমহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলেই নিচে গিয়ে দেখো একবার। মামির কথা তেতে উঠে অনু বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনেই গর্জে উঠলেন আজমের ইশাক। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী, কোথাকার কোন থাইল্যান্ড বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে ওরু যে কৃতিক ভাইয়ার বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরু 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমের ইশাক কিছু বলার আগে জাহানারা মুখ দিয়ে বিরক্তিকর ছ্যাঁছার শব্দ উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষে কিনা পর্যন্ত নিজের সৎ মায়ের ছেলের গলায় ঝুলে পড়লো। ছ্যাঃ, আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্য এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি, নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে। অন্যদিকে ওইদিকে আজমের ইশাকের কানেও লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বললে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলেছে, 2 দিন পর মহল্লার লোকেরাও বলবে, তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি ওড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে, খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চলে যায় আজমের ইশাকের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, ওর যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবুও তার অন্যান্য যোগ্যতাও বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কৃতিককে মানা যায় না। তাই এসব কিছু বিষয় নিয়ে আর একটা কথাও বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছুই জানাজানি হয়ে যাওয়ার আগেই অনুর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান কৃতিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এইরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমের ইশাকের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছে করো মা, তবে নিজের জেদ আর অহংকারকে এতটা বড় করে দেখতে যেও না
যার ফলস্বরূপ তোমার মেয়ের আর না আবার বড় কোনো ক্ষতি হয়েছে। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অরুর রুমে চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। অনু চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়েছে, আমার রেজাও মাশাআল্লাহ নাম দাম করিয়েছে অনেক, পুরো ঢাকা দক্ষিণের ছাত্র লীগের সহ সভাপতি হয়েছে এবছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজে চোখে দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করেই কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে। অরুর মতন উচ্ছলে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগে অনু আর রেজার গাড়ছটা বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়, কিন্তু অরু এবার ইউএসএ তে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনে দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে, এই সময় অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পন্ন পাত্রস্থ করা অনেকটাই চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারার কথা তুলে ঘুরপাক খাচ্ছে।